আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে হচ্ছে আমরা কেমিস্ট্রি এমসিকিউ থান্ডার সিরিজের চ্যাপ্টার 7 পড়বো। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 7। তো ইনশাআল্লাহ এই চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে যা যা আছে আমরা আজকের এই ক্লাসে সব কভার করে ফেলতে পারবো। তো তোমরা জাস্ট দেখতে থাকো, আমরা শুরু করি, ঠিক আছে? সো দেখো বলছে তাপমাত্রা পরিবর্তনের সাথে অবস্থার পরিবর্তন হলেও কোনটি পরিবর্তন হয় না? মনে রাখো তাপমাত্রার যদি পরিবর্তন হয় তাহলে আন্তঃআণবিক দূরত্বের পরিবর্তন হয়, আন্তঃআণবিক শক্তির পরিবর্তন হয়, ঘনমাত্রার পরিবর্তন হয়, নিজস্ব বৈশিষ্ট্য এগুলার পরিবর্তন হয়। বাট পরিবর্তন হয় না কোনটার? পরিবর্তন হয় না হচ্ছে তার গঠনের, ঠিক আছে? তাপমাত্রা চেঞ্জ হলে তার গঠনের পরিবর্তন হয় না, ঠিক আছে? লাইক তাপমাত্রা চেঞ্জ হয়েছে, সে পানি থেকে বরফ হয়েছে, সরি বরফ থেকে পানি হয়েছে। তো তুমি চিন্তা করে দেখো, সে যখন বরফ ছিল, ঠিক আছে, তখনও তার অনুগঠন ছিল এইভাবে, পানি যখন হয়েছে তখনও এইভাবে, ঠিক আছে? অনুর গঠনের কোনো স্ট্রাকচারের কোনো চেঞ্জ হয় না তাপমাত্রা পরিবর্তনের সাথে, ঠিক আছে? ওকে, এরপরে কোনটিতে রাসায়নিক পরিবর্তন ঘটে? আচ্ছা, রাসায়নিক পরিবর্তন কোনটা দেখো, পানি ও চিনি দিয়ে শরবত তৈরি করলে, পানি আর চিনি দিয়ে শরবত তৈরি করলে কি আমাদের ভিন্নধর্মী কোনো কিছু তৈরি হয় না? ও পানি আর চিনি মিলে শরবতটাই তৈরি, আর কোনো কিছু না, এটাতে পানি আর চিনি থাকে। এরপরে মোম গলে তরলে পরিণত হইলে ওই তরল যেটা থাকে ওটা মোমই থাকে। সো আমরা জানি কোনো জিনিস পরিবর্তনের পর যদি ওইটার গঠনের স্ট্রাকচারে কোনো পরিবর্তন হয় না, ওইটাকে বলে ভৌত পরিবর্তন, ঠিক আছে? লাইক বরফ থেকে পানি যেরকম, মোম থেকে তরল মোমো সেমভাবে, বরফকে তাপ দিয়ে পানিতে, এগুলো হচ্ছে ভৌত পরিবর্তন। এই যে এগুলো হচ্ছে ভৌত পরিবর্তন, ঠিক আছে? এগুলো ভৌত পরিবর্তন। বাট দেখো, চুনের সাথে পানি যোগ করলে, চুনের সাথে পানি যোগ করলে কি হবে ভাইয়া? চুনের সাথে পানি যোগ করলে রাসায়নিক পরিবর্তন ঘটে। রাসায়নিক পরিবর্তন হচ্ছে যেই বিক্রিয়ায় বা যেই পরিবর্তনের ফলে, মনে করো আমি দেখি চুনের সাথে পানি, চুন মানে কি? ক্যালসিয়াম অক্সাইড, এটার সাথে পানি যোগ করবা H2O। তো পানি যোগ করলে এখান থেকে কি উৎপন্ন হবে ভাইয়া? বলো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2। চুনের সাথে পানি যোগ করলে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে। তো ছিল চুন, পরে হচ্ছে চুনের সাথে পানি যুক্ত করছো, পরে ভিন্নধর্মী নতুন একটা যৌগ উৎপন্ন হয়েছে। সো এই যে এই কাহিনীটা, এটাকে বলে রাসায়নিক পরিবর্তন। যখন তুমি দুইটাকে বিক্রিয়া করাইলে ভিন্নধর্মী নতুন কোনো কিছু উৎপন্ন হয়, তখন এটাকে বলে রাসায়নিক পরিবর্তন। তো আমাদের চুনের সাথে পানি যোগ করলে রাসায়নিক পরিবর্তন হবে। উভমুখী বিক্রিয়াকে একমুখী করার উপায় কি? দেখো, উভমুখী বিক্রিয়াকে একমুখী করার উপায় কি? উভমুখী বিক্রিয়া মানে কি? উভমুখী বিক্রিয়া হইতেছে আমাদের বিক্রিয়ক থেকে উৎপাদ হইতে পারে, উৎপাদ থেকে বিক্রিয়ক হইতে পারে, ঠিক আছে? সো কথার কথা, মনে করো ক্যালসিয়াম কার্বনেটকে বাংলে, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেটকে বাংলে, এটা একমুখী বিক্রিয়া, যদিও ক্যালসিয়াম কার্বনেট কে বাংলা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। কথার কথা, এটাকে যদি বদ্ধ পাত্রে করো, ভালো করে বুঝো, বদ্ধ পাত্রে করলে কিন্তু কার্বন ডাই অক্সাইড কিন্তু আবার এটা উপমুখী বিক্রিয়া হিসেবে কাজ করবে। কেন? বদ্ধ পাত্রে যদি করো, আচ্ছা এটা আবদ্ধ, সরি, খোলা পাত্রে একমুখী বিক্রিয়া কেন? কারণ খোলা পাত্রে কার্বন ডাই অক্সাইড যে গ্যাসটা আছে এটা উড়ে চলে যায়, মানে উৎপন্ন হওয়ার পর, তখন ক্যালসিয়াম অক্সাইড থেকে আবার এটা উৎপন্ন হইতে পারে না, ঠিক আছে? বাট যদি এটাকে আমরা বদ্ধ পাত্রে করি, তাইলে দেখো আমাদের কার্বন ডাই অক্সাইড যদি এখান থেকে উড়ে না যায় বা একদম এটা যদি সরে না যায় উৎপাদ থেকে, তাহলে এইটা এই দুইটা বিক্রিয়া করে আবার কিন্তু এটা উৎপন্ন হইতে পারে। উৎপাদ থেকে বিক্রিয়ক, বিক্রিয়ক থেকে উৎপাদ, এরকম হইলে ওইটা হচ্ছে আমাদের কি ভাইয়া? উভমুখী বিক্রিয়া। সো উভমুখী বিক্রিয়াকে একমুখী করার উপায় কি? তুমি মনে করো উৎপাদ থেকে একটা জিনিসকে রিমুভ করে ফেললা, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক থেকে উৎপাদ হয়েছে, এখন আর উৎপাদ থেকে বিক্রিয়ক চাইলেও হইতে পারবে না, ঠিক আছে? তো উভমুখী বিক্রিয়াকে একমুখী করার উপায় হচ্ছে যে কোনো একটা উৎপাদ অপসারণ, ঠিক আছে, অথবা হচ্ছে খোলা পাত্রে বিক্রিয়া সংগঠিত করা, তখন হচ্ছে এটা ইয়ে হয়ে যাবে, কি হয়ে যাবে? একমুখী হয়ে যাবে। তো একটা উৎপাদ অপসারণ করলে একটা একমুখী হয়ে যায়। এই বিক্রিয়াটিতে তাপ প্রয়োগ করলে কি হয়? দেখো, এই বিক্রিয়ায় উৎপাদের তাপ উৎপন্ন হয়েছে, তাহলে এটার ডেলএইচ অবশ্যই নেগেটিভ। আমরা এখানে পজিটিভ থাকলে এটার ডেলএইচ থাকে নেগেটিভ, মানে এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। উৎপাদের তাপ উৎপন্ন হয়েছে মানে কি? এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় সাম্যাবস্থায় লাসাতেলিয়ার নীতি অনুযায়ী তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তাপ প্রয়োগ করো, তাহলে কি ঘটবে? এগুলার ক্ষেত্রে আমি তোমাকে সবচেয়ে বেশি ইজিলি বুঝাই। তুমি এই সিম্পল সূত্রটা মনে রাখবা, ডেলএইচ ইন্টু তাপমাত্রা বাড়ানো, বৃদ্ধি অথবা হ্রাস, ঠিক আছে, ইজিক্যাল টু বিক্রিয়ার দিক, বিক্রিয়ার দিক। এই সিম্পল জিনিসটা মনে রেখো, তাইলে আর জীবনে পেছ খাবো না। কি লিখছি? ডেলএইচ ইন্টু তাপমাত্রা বৃদ্ধি অথবা হ্রাস, এখানে কি তাপ বৃদ্ধি অথবা হ্রাস, ঠিক আছে, বিক্রিয়ার দিক। সো ডেলএইচ এটা তাপ উৎপাদী বিক্রিয়া, সো তাপ উৎপাদী বিক্রিয়ার ডেলএইচ হচ্ছে নেগেটিভ, ভালো করে বুঝো, তাপ উৎপাদী বিক্রিয়ার। তাহলে এইটার সাম্যাবস্থায় যদি তুমি তাপ প্রয়োগ করো, তাপ প্রয়োগ করা মানে কি? তাপ বৃদ্ধি করছি। তাহলে তাপ যদি এটা সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করি,
ভালো করে বুঝো। তাহলে বিক্রিয়ার দিক কোন দিকে হবে? তাপ প্রয়োগ করছি মানে কি? পজিটিভ করছি, মানে তাপ প্রয়োগ করছি, বৃদ্ধি করছি, সো পজিটিভ। বৃদ্ধি মানে পজিটিভ, হ্রাস মানে নেগেটিভ। সো প্লাসে মাইনাসে কি হবে ভাইয়া? মাইনাস। এই মাইনাস কি বোঝায় ভাইয়া? দেখো পজিটিভ মানে হচ্ছে সামনের দিকে। পজিটিভ মানে কি? যে বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয়, এটাই তো পজিটিভ জিনিস। যদি উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হয়, এটাই তো নেগেটিভ। ঠিক আছে, মানে উল্টা জিনিসটা। তো এখানে কি আসতেছে দেখো, বিক্রিয়ার দিক মাইনাস আসতেছে। এই মাইনাস মানে কি? মাইনাস মানে হচ্ছে এই যে উৎপাদ থেকে বিক্রিয়ক, উৎপাদ থেকে বিক্রিয়ক। মাইনাস মানে কি? উৎপাদ থেকে বিক্রিয়ক। ঠিক আছে, উৎপাদ থেকে বিক্রিয়ক। অথবা এই যে উৎপাদ কোন দিকে আছে? ডান দিকে, ডান থেকে বামের দিকে যাবে। সো আমার যদি তাপ উৎপাদী বিক্রিয়ায় আমি তাপ প্রয়োগ করি সাম্য অবস্থায়, তাহলে বিক্রিয়ার দিক কোন দিকে হবে? উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে যাবে। তাহলে বিক্রিয়কের দিকে গেলে কে বৃদ্ধি পাবে? বিক্রিয়ক বৃদ্ধি পাবে, উৎপাদ হ্রাস পাবে। তো উৎপাদ হ্রাস পাবে, এখানে আছে উৎপাদ হ্রাস পাবে দিয়ে দিবে। ঠিক আছে, মাইনাস মানে কি? বিক্রিয়কের দিকে বিক্রিয়া যাবে, বিক্রিয়কের দিকে বিক্রিয়া গেলে বিক্রিয়ক বৃদ্ধি পাবে বাট উৎপাদ হ্রাস পাবে। এগুলা বেসিকে ভালো করে জানো, জাস্ট এটা মনে রেখো। সেম ভাবে তাপ উৎপাদী বিক্রিয়া যদি তুমি তাপ হ্রাস করো, সাম্য অবস্থায় তাপ হ্রাস করো, তাহলে মাইনাসে মাইনাসে পজিটিভ হয়, তখন এটার দিক হবে বিক্রিয়ক থেকে। দেখো পজিটিভ মানে কি? হয়েছে আমাদের বিক্রিয়ক থেকে উৎপাদ, বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে এবং এই দিকে গেলে উৎপাদ বাড়বে। ঠিক আছে, এবং তাপহারী বিক্রিয়া, দেখো তাপহারী বিক্রিয়ায় এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে করছি। ডেল এইচ নেগেটিভ মানে কি? তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপহারী বিক্রিয়া, দেখো তাপহারী বিক্রিয়া আমরা জানি ডেল এইচ হচ্ছে পজিটিভ। ডেল এইচ কি ভাইয়া? ডেল এইচ হচ্ছে পজিটিভ। হ্যাঁ, তো আমরা তাপহারী বিক্রিয়া যদি সাম্য অবস্থায় তাপ বৃদ্ধি করি, তাহলে এটা প্লাসে প্লাসে প্লাস কোন দিকে যাবে? সামনের দিকে যাবে, মানে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে। যদি তাপহারী বিক্রিয়ায় তুমি তাপ হ্রাস করো, তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? প্লাসে মাইনাসে মাইনাস, মানে হচ্ছে উল্টা দিকে, উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে। সো এইগুলা দিয়ে তুমি সংক্ষেপে মনে রাখতে পারবা যে তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়ায় কোন সময় বিক্রিয়া সামনের দিকে যাবে, কোন সময় বিক্রিয়া পেছনের দিকে যাবে। ঠিক আছে, ওকে। ফল পেকে সুগন্ধি সৃষ্টির জন্য দায়ী যৌগটিকে আদ্র বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়? দেখো ফল পেকে সুগন্ধি সৃষ্টির জন্য দায়ী হচ্ছে এস্টার। এস্টার কি? আর সি ডাবল আর, আর বন্ড সি ডাবল আর, এটাকে বলা হয় এস্টার। তো এস্টারকে আদ্র বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়? যে এটা এস্টার না, এই আর মানে হচ্ছে অ্যালকাইন মূলক। ঠিক আছে, আর মানে কি? অ্যালকাইন মূলক। এটা জাস্ট ধারণা নিয়ে রাখো। ঠিক আছে, একদম না বুঝলেও খুব বেশি এটা সমস্যা নাই, এটা চ্যাপ্টার 11-এ বুঝবা। ঠিক আছে, সো আর বন্ড সি ডাবল আর, এটা কি? এস্টার। এটাকে আদ্র বিশ্লেষণ মানে কি ভাইয়া? এটার সাথে পানি যোগ করা। আদ্র বিশ্লেষণ মানে কি? পানি যোগ করা। সো আদ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হবে? দেখো এই যে আর সিও, ভালো করে যে আর সি ডাবল ও, এটা এখান থেকে একটা এইচ নিয়ে আর সি ডাবল ও এইচ একটা উৎপন্ন করবে। আর এখানে যে আর আছে, এই আর এখান থেকে ওএইচ যেটা বাকি থাকবে, এই ওএইচ এর সাথে মিলে আর বন্ড ওএইচ উৎপন্ন করবে। সো কি উৎপন্ন করবে? আর বন্ড সি ডাবল ওএইচ, আর বন্ড ওএইচ। সো এগুলো কি আছে দেখো, আর সি ডাবল ওএইচ আর ওএইচ, এই যে এটাতে আছে, এটা আছে। বুঝছো? সো সুগন্ধি সৃষ্টির জন্য দায়ী হচ্ছে এস্টার, এটার নাম হচ্ছে এস্টার। এটা মনে রেখো, বাংলায় যদি আসে সুগন্ধি সৃষ্টির জন্য দায়ী কি? এস্টার। ঠিক আছে, এরপরে আসো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটে? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই তাপ উৎপন্ন হয়। উৎপাদ বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া? আমরা এখানে সবচেয়ে ফেমাস বিক্রিয়া যে এটা জানি। এই বিক্রিয়াটা একদম বইয়ের মধ্যে আছে, মুখস্থ। এটার ডেল এইচ হচ্ছে নেগেটিভ। এখানে গিয়ে 92 কিলোজুল তাপ উৎপন্ন এটাতে, বা এখানে তুমি প্লাস 92 কিলোজুল দিতে পারো। সো এটা তাপ উৎপাদী বিক্রিয়া, ফেমাস। এবং এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। এটার ডেল এইচ কত? পজিটিভ 180। ঠিক আছে, এটা কয়েকটা বইয়ে যেগুলো আছে সেগুলো জানা থাকা উচিত। ঠিক আছে, তো কোনটা তাপ উৎপাদী বিক্রিয়া? অবশ্যই এইটা। বুঝছো? এই যে জারণ সংখ্যা বের করো, অবশ্যই তোমরা জানো। তো বলছে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? তুমি কেমনে বের করবা ভাইয়া? যার জারণ সংখ্যা বের করবা তাকে এক্স ধরবা। ঠিক আছে, এবং এই টোটাল যৌগের জারণ মান কিন্তু 0। বুঝছো? তো এখানে দেখো আমি ক্রোমিয়ামের জারণ মান বের করবো, ক্রোমিয়ামের জারণ সংখ্যা এক্স ধরবো। তো এখানে দেখো পটাশিয়াম +1, পটাশিয়ামের জারণ মান, এগুলো তো তোমার মুখস্থ থাকতে হবে, অনেকটা জানতে হবে। পটাশিয়াম এর +1 কেন? কারণ পটাশিয়াম যৌগ গঠনে একটা ইলেকট্রন ত্যাগ করে, এজন্য এটা জারণ মান +1। এইভাবেও মনে রাখতে পারো। এই যে পটাশিয়াম 2টা আছে, 2 দিয়ে গুণ দিবা, প্লাস ক্রোমিয়ামের জারণ মান এক্স ধরছি আমি, কারণ ক্রোমিয়ামের জারণ মান বের করবো। ক্রোমিয়াম আছে 2টা, 2 দিয়ে গুণ দাও, প্লাস অক্সিজেনের জারণ মান কত? -2। পরে এখানে 7টা অক্সিজেন আছে, 7 দিয়ে গুণ দাও। ঠিক আছে, তো এই যৌগের টোটাল জারণ মান 0। এই যৌগের টোটাল জারণ মান কত ভাইয়া? 0। যৌগের টোটাল জারণ মান পাইছি আমরা 0। এখানে পাইলাম দেখো +2, এখানে পাইলাম আমি 2x, প্লাসে মাইনাসে -7 × 14 = 0। এটা থেকে কি আসবে? 2x, 14 থেকে 2 বিয়োগ দিলে 12 = 0। এটা থেকে আসবে 2x = -12 +12 হয়ে গেল। তাহলে x আসবে +12 / 2, এটা মানে হচ্ছে +6।
তো ক্রোমিয়ামের জার্মান এখানে কত পাইছি +6। এভাবে কি বের করতে পারবা না? অবশ্যই পারবা। আরো কয়টা দেখলে আরো ক্লিয়ার হবা। ওলিয়ামে সালফারের জার্মান কত? ওলিয়াম কি? ওলিয়ামের সংকেত আমরা সবাই জানি H2S2O7। এটা হচ্ছে দুমায়মান সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম। ঠিক আছে, দেখো এটাকে ওলিয়ামও বলে, দুমায়মান সালফিউরিক অ্যাসিডও বলে। ঠিক আছে, দুমায়মান সালফিউরিক অ্যাসিডও বলে। এগুলা কেন ডিটেইলসে পড়াইতেছি? এটা তো বেসিক টু প্রোগ্রামসের এমসিকিউ থান্ডার সিরিজ, এই জন্য নাম দিছি যে এটা ডিটেইলসে প্রত্যেকটা এমসিকিউ তোমাকে বুঝিয়ে পড়াই, তুমি যেন ওইগুলা বুঝে হচ্ছে মনে করো শিখতে পারো, এন্ড এটা অনেকদিন যাতে মনে থাকে এবং পরীক্ষা যাতে ঠিকঠাক মতো আনসার করতে পারো। ঠিক আছে, না এলে তোমাকে তো এই যে এমসিকিউ 50টা এমসিকিউ আমি আধা ঘন্টায় টাসে পড়াই দিতে পারতাম। এটাতে কেন 1 ঘন্টা নিতেছি? কারণ আমি তোমাকে এটার নামই দিছি এমসিকিউ থান্ডার সিরিজ। এটা বেসিক টু প্রো কোর্সের হচ্ছে এমসিকিউ পার্টটা, সো এটা অবশ্যই ওইভাবেই হবে। ঠিক আছে, একদম ডিটেইলসে পড়াবো। নাইলে তোমাকে এখানে আমি কি বলতাম যে এই যে লাইক কোনটা, এই যে এগুলা কি এত ডিটেইলসে তোমাকে দেখাইতাম? আমি জাস্ট বলতাম কি বিক্রিয়াকে একমুখী করার উপায় কি, যে কোনো একটা উৎপাদ অবসান করে ফেলো, একমুখী হয়ে যাবে। তোমাকে কি আমি এগুলা প্রয়োগ করে দেখাইতাম না। ঠিক আছে, আচ্ছা যাই হোক। এরপরে দেখো ওলিয়ামের সালফারের জার্মান কত? তো ওলিয়ামের সালফারের জার্মান বের করব, যার জার্মান বের করব সেটা x। হাইড্রোজেনের জার্মান +1, দুইটা আছে 2 দিয়ে গুণ, সালফার x দুইটা আছে 2 দিয়ে গুণ, অক্সিজেন দেখো অক্সিজেন হচ্ছে -2, 7টা আছে 7 দিয়ে গুণ, টোটাল জার্মান 0। তো এখানে কি পাইলাম? এখানে +2, এখানে 2x, এখানে 7 দুগুণা 14, 0। তো এখান থেকে এটার আনসার আসবে দেখবা 2x = এখানে হচ্ছে দেখো 14 থেকে 2 গেলে মাইনাস পরে, এখানে গেলে +12 হবে। তো x = আসবে +6। তো সালফারের জার্মান কত হইছে? +6। ঠিক আছে, +6। বুঝছি? এই বিক্রিয়ায় কোনটা জারক, সো এইগুলার ক্ষেত্রে তুমি দেখেই হচ্ছে কোনটার জার্মান কত এটা বের করে ফেলতে হবে। দেখো এইখানে এই দেখো, তো আমি কথা দেখি, এই যে SN এর জার্মান তুমি কেমনে বের করবে? আমরা জানি SN এর জার্মান x ধরবো, ক্লোরিনের জার্মান -1, দুইটা আছে 2 দিয়ে গুণ, টোটাল জার্মান 0। এখান থেকে পাবো x - 2 = 0, x = +2। দ্যাট মিনস SN এর জার্মান +2। সো এইভাবে হিসাব করে বের করার থেকে দেখো এগুলা সহজে আনসার করতে হলে তোমাকে দেখেই বুঝে ফেলতে হবে এটা জার্মান কত। দেখো আমরা এটা এইভাবে বুঝে বলবো, ক্লোরিনের জার্মান -1, -2 একে 2, ওই পাশে গেলে +2 হয়ে যাবে, তাহলে SN এর জার্মান +2, ক্লোরিনের তো -1। এটাতে বের করো Hg এর জার্মান কত বের হবে? +2, ক্লোরিন -1। SN এর জার্মান দেখো এখানে ক্লোরিন 4টা আছে, তাহলে -4 হবে, ওই পাশে গেলে +4 হয়ে যাবে, SN হচ্ছে +4। এখানে দেখো হচ্ছে ক্লোরিন একটা, তাহলে Hg জার্মান হবে +1। ঠিক আছে, আর ক্লোরিন তো -1 আছে, এখানেও ক্লোরিন -1। তোমাকে বলছে কোনটা জারক? জারক মানে কোনটা ভাই? জারক হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করে। জারক কি? যে ইলেকট্রন গ্রহণ করে। সো কোথায় ইলেকট্রন গ্রহণ করছে? SN +2 থেকে +4 হইছে, দ্যাট মিন্স সে অবশ্যই ইলেকট্রন ত্যাগ করছে। ত্যাগ যদি করে, ত্যাগ করলে জারণ হয়, এবং যে ত্যাগ করে তাকে বিজারক বলে। কি বলে? বিজারক বলে। ঠিক আছে, তুমি মার্কারের ক্ষেত্রে দেখো Hg+2 যেটা, এটা Hg+2 ছিল, +2 থেকে +1 হয়েছে, দ্যাট মিন্স তার প্লাস মান কমছে। তো জারণ যদি প্লাস মান কমে, ভালো করে বুঝো, প্লাস মান কমলে মানে বিক্রিয়ক থেকে উৎপাদের তুলনা করবা, লাইক বিক্রিয়কে মনে করে Hg জার্মান +2, উৎপাদে এটা জার্মান +1। সো বিক্রিয়ক থেকে উৎপাদে যাওয়ার সময় তার প্লাস মান যদি বাড়ে, ফার্স্টের কথা হচ্ছে প্লাস মান যদি বাড়ে, তাহলে কি হবে? অবশ্যই সেই ইলেকট্রন ত্যাগ করছে, ইলেকট্রন ত্যাগ করলে হবে জারণ। এবং যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে, যে ইলেকট্রন ত্যাগ করে সে হয় বিজারক। কি বলে? বিজারক। ভালো করে বুঝো, জারণ আর বিজারক হচ্ছে এক ক্যাটাগরির, এই দুইটা হচ্ছে ইলেকট্রন ত্যাগের সাথে সম্পর্কিত। তাইলে অবশ্যই প্লাস মান যদি কমে তাইলে উল্টাটা হবে, প্লাস মান যদি কমে তাইলে কি হবে ভাইয়া? বিজারণ হবে। প্লাস মান কখন কমবে? যখন সে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে, তখনই তো প্লাস মান কমবে, বিজারণ হবে। বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ করা, আর জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে যেটা। তো এটা হচ্ছে এইটা। ঠিক আছে, আর মাইনাস মান যদি বাড়ে, ভালো করে বুঝো, মাইনাস মান যদি বাড়ে, মাইনাস মান কখন বাড়ে? যখন সেই ইলেকট্রন গ্রহণ করে, তখনই মাইনাস মান বাড়ে। ইলেকট্রন গ্রহণ করলে কি ভাইয়া? অবশ্যই বিজারণ হবে। আর গ্রহণ করলে কি হয়? জারক হয়। তাহলে মাইনাস মান যদি কমে, মাইনাস মান কমে কি কোন সময় কমবে? মনে করো এই যে অক্সিজেন 2- বা লাইক ক্লোরিন মাইনাস ছিল, উৎপাদে গিয়ে হয়েছে ক্লোরিন। তো এটা মাইনাস থেকে ক্লোরিন কেমন হবে? যদি সে একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলে, তখন প্লাস হয়ে যাবে। এটা ত্যাগ করা মানে কি? প্লাস আদান আসা, ওইটা কাটবে, ক্লোরিন মুক্ত চার্জ হয়ে যাবে। তো এইভাবে মাইনাস মান কমা মানে কি? ইলেকট্রন ত্যাগ করছে, তখন হয় জারণ। ঠিক আছে, সো সেমভাবে বিজারণ মানে হচ্ছে জারক, আর জারণ যেটা হয় এটা বিজারক।
সো এইগুলা দিয়েও তুমি মনে রাখতে পারবা না। সো এখানে কিন্তু অনেক জিনিস শিখাই দিতেছি, তোমাকে দেখাইতেছি যে আমি একটা এমসিকিউ পড়াইতেছি, বাট এখানে 10টা এমসিকিউ এর কাজ হয়ে গেছে। ওই যে এই জিনিসটা শিখছো মানে অনেক কাজ হয়ে গেছে। সো দেখো এখানে 8G +2 থেকে +1 হয়েছে, প্লাস মান কমছে। প্লাস মান যদি কমে তাহলে বিজারণ হয়, আর যার কমে সে হচ্ছে জারক। তো এখানে বিজারণ হয়েছে, কি হয়েছে? বিজারণ হয়েছে, এবং যার কমে তাকে বলে জারক। তোমাকে কি বের করতে বলছে? কোনটা জারক? অবশ্যই 8G +2 থেকে +1 হয়েছে। দেখো 8G +2 ছিল, ওইটা থেকে +1 হয়েছে। সো যেইটা থেকে পরিবর্তন করছে ওইটাই হচ্ছে মেইন, ওইটা হচ্ছে জারক। 8G +2 হয়েছে, 8G +2 হচ্ছে জারক। ঠিক আছে? কোনটি জারক ও বিজারক উভয় রূপে কাজ করে? যে সালফার ডাইঅক্সাইড জারক ও কোনো কোনো বিক্রিয়ায় জারক রূপে কাজ করে, মানে ইলেকট্রন গ্রহণ করে, কোনো কোনো বিক্রিয়ায় বিজারক রূপে কাজ করে। নিচের কোনটির বিজারণ অসম্ভব? ভালো করে বুঝো, বিজারণ মানে কি? ইলেকট্রন ত্যাগ করা। কোনটার ইলেকট্রন ত্যাগ করতে পারবে না? এই যে Fe2+ আছে না, সে আরেকটা ইলেকট্রন ত্যাগ করে কিন্তু Fe3+ হইতে পারবে, কারণ আয়রনের জারণ যে যোজনী 3 পর্যন্ত যায়। ঠিক আছে? 2 আর 3 আয়রনের যোজনী। এই যে ক্লোরিন, সে কিন্তু নেগেটিভ আছে, সে চাইলে একটা ইলেকট্রন কিন্তু ত্যাগ করে মুক্ত ক্লোরিনে পরিণত হইতে পারবে। ক্যালসিয়াম 2+ আছে, সে কি আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে? এই যে ক্যালসিয়াম 2+ দিছে নাকি? কোনটির বিজারণ অসম্ভব? এটাতে সমস্যা আছে। আই থিঙ্ক এটাকে হওয়ার উচিত ছিল না। তো এটারও তো বিজারণ অসম্ভব। ক্যালসিয়াম 2+, এটা তো ক্যালসিয়াম 3+ হইতে পারবে না। বিজারণ মানে ইলেকট্রন ত্যাগ করা। এই যে Fe3+ আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, কারণ তার সর্বোচ্চ সীমাই হচ্ছে এই যে 3+ পর্যন্ত। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার কি? সরি আমি উল্টা পড়তেছি। বিজারণ মানে কি? আমি বিজারক ভাবতেছি। বিজারণ মানে কি? বিজারণ মানে তো গ্রহণ করা। বিজারণ মানে কি? গ্রহণ করা। তাহলে কোনটার ইলেকট্রন গ্রহণ করতে পারবে না? দেখো এইটা চাইলে 2টা ইলেকট্রন গ্রহণ করে মুক্ত আয়রনে পরিণত হইতে পারবে। এইটা চাইলে দেখো 3টা ইলেকট্রন গ্রহণ করবে, কারণ সে অলরেডি +3 আছে। তো 3টা ইলেকট্রন গ্রহণ করলে এখানে -3 আসবে, কাটাকুটি গিয়ে মুক্ত আয়রনে পরিণত হবে। এই যে ক্যালসিয়াম 2+, সে 2টা ইলেকট্রন গ্রহণ করে মুক্ত ক্যালসিয়ামে পরিণত হইতে হবে। বাট এই যে ক্লোরিন, সে অলরেডি একটা গ্রহণ করে আছে, এবং ক্লোরিনের সীমা হচ্ছে একটা, সে একটাই ইলেকট্রন গ্রহণ করতে পারবে, কারণ তার ওই অশ্বক পূরণ করতে একটা ইলেকট্রন প্রয়োজন। কারণ ক্লোরিন 17, নিষ্ক্রিয় মূলক আছে 18, ওই যে আর্গন যেটা ওইটা। তো সে কিন্তু আর ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। পারবে না। দ্যাট মিনস এইটার বিজারণ অসম্ভব। বিজারণ মানে গ্রহণ করা। আর বিজারক যদি বলতো তাহলে আমরা দেখতাম যে কোনটা ত্যাগ করতে পারতেছে না, ওইটা। কোনটির জারণ সম্ভব নয়? দেখো জারণ মানে কি? জারণ আগে বুঝবা, যে জারণ কি ওইটা বুঝবা। কোনটা জারণ? জারণ মানে কি? ত্যাগ করা। তাহলে কোনটার ইলেকট্রন ত্যাগ করা সম্ভব নয়? কোনটার ত্যাগ করা সম্ভব নয়? দেখো এটা কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ হইতে পারবে, আমরা দেখছি। এই S2+ যেটা, এটা আরো ইলেকট্রন ত্যাগ করে। সালফার +6 পর্যন্ত যায়, +4 হইতে পারে। কপার আরেকটা ইলেকট্রন ত্যাগ করে, কপার 2+ হইতে পারে। বাট এই যে Fe3+, তার সর্বোচ্চ ত্যাগ করার ক্ষমতাই আছে 3টা। যে 3+ অলরেডি হয়ে গেছে, তাহলে এই Fe3+ আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। এটাই হচ্ছে তার মানে জারণের শেষ সীমা। তার জারণ আর সম্ভব নয়, কারণ সে আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। কোনটা জারক পদার্থ? জারক, দেখো আগে ছিল জারণ, এখন হচ্ছে জারক। জারক মানে কি? ইলেকট্রন গ্রহণ করা। জারক মানে কি? কোনটা ইলেকট্রন গ্রহণ করে যেটা, সেটা হচ্ছে জারক। সো কোনটা ইলেকট্রন গ্রহণ করবে? দেখো এই যে ক্লোরিন মাইনাস যেটা আছে, সে কিন্তু আর ইলেকট্রন গ্রহণ করতে পারবে না, কারণ তার অলরেডি সীমা অতিক্রম করে গেছে। অক্সিজেন 2- সে কি আর ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। তারা ইলেকট্রন ত্যাগ করবে, মুক্ত অক্সিজেনে পরিণত হইতে। সে আরেকটা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 3- হইতে পারবে না। এই কপার প্লাস সে কি ইলেকট্রন গ্রহণ করতে পারবে? কোনটা জারক পদার্থ? জারক মানে কি? গ্রহণ করা। সো দেখো এই যে কপার প্লাস আছে, সে কিন্তু ইলেকট্রন কি করতে পারবে? গ্রহণ করতে পারবে। কেমনে বলো, কেমনে? সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, একটা ইলেকট্রন গ্রহণ করে, তখন এটা মাইনাস আসবে, তখন সে মুক্ত কপারে পরিণত হবে। তো একটা ইলেকট্রন গ্রহণ করে মুক্ত কপারে পরিণত হবে, চার্জ মুক্ত হবে আর কি। একটা ইলেকট্রন গ্রহণ করছে মানে এখানে -1 আসবে, এটা কাটবে, তোমার হয়ে যাবে, মুক্ত কপারে পরিণত হয়ে যাবে। সো এইটা হচ্ছে জারক পদার্থ, কারণ সে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে। বুঝছি? বলো, বুঝা গেছে? আর জিঙ্ক তো এমনিতে মুক্ত অবস্থায় আছে। জিঙ্ক হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে। জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে, জিঙ্ক 2+ হয়। সো তার গ্রহণ করার কোনো প্রয়োজন নাই জিঙ্কের। ঠিক আছে? সো সে হচ্ছে বিজারক বা তার জারণ হয়। বুঝছি আমরা? নাইট্রেট আয়নে
নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? আচ্ছা এই যে আয়নগুলোর ক্ষেত্রে তার টোটাল জারণ মান হবে তার আয়নের সমান। লাইক এই যে আমি নাইট্রোজেনের জারণ সংখ্যা বের করবো, নাইট্রোজেনের জারণ সংখ্যা x ধরলাম, প্লাস অক্সিজেনের জারণ মান -2 তিনটা আছে 3 দিয়ে গুণ। তো এটা টোটাল জারণ মান কত হবে জানো? এটা টোটাল জারণ মান হবে তার এখানে আয়ন যতটা আছে ততটা, এই যে আয়ন -1, তো এখানে টোটাল জারণ মান হবে -1। তো x এখানে পাবো -6 -1, x -1 আছে -6 + 6 হয়ে যাবে, আনসার আসবে +5। তো এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? +5। বুঝতেছো? এইভাবে কি বের করতে পারবা না? আরেকটা আয়ন দিলে কি তুমি বের করতে পারবা না? অবশ্যই পারবা। পটাশিয়াম কার্বনেটে কার্বনের জারণ সংখ্যা কত? তুমি বের করো, হোমওয়ার্ক। KMnO4, পটাশিয়াম কার্বনেট কি? এটা দেখো, পটাশিয়াম কার্বনেট এটা পটাশিয়াম কার্বনেটে সরি পটাশিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট Na2CO3, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। পটাশিয়াম কার্বনেট কি হবে? K2CO3। আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভাবতেছি এটাকে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হইলে হইতো KMnO4। তো এই যে পটাশিয়াম কার্বনেট, কার্বনের জারণ সংখ্যা তুমি বের করো, আনসার আসবে +4। কেমনে আসে তুমি তোমার দেখো, আমি ভাই জানি না। এইটাতে আয়রনের জারণ সংখ্যা বের করতে হচ্ছে, দেখো এটাতে আয়রনের জারণ সংখ্যা বের করতে হচ্ছে। তো দেখো একদম ইজি। এই যে হাইড্রোক্সিল আছে না, OH- হিসেবে থাকে, আমরা জানি হাইড্রোক্সিলের আদান। তো হাইড্রোক্সিলের কিন্তু জারণ মান এমনিতেই -1। তাহলে আমি আয়রনের জারণ সংখ্যা বের করবো, এটাকে x ধরলাম। এই হাইড্রোক্সিলের জারণ মান -1, 2 আছে, 2 দিয়ে গুণ। তো এই টোটাল যৌগের জারণ মান কত? 0। তাহলে এখান থেকে পাবো x, এই যে প্লাসে মাইনাসে -2 = 0, ওইটা থেকে আসবে x +2। তো এটা কি আসলো ভাইয়া? এটা আসছে আমাদের +2, দ্যাট মিন্স আয়রনের জারণ মান +2 এটাতে। বুঝছি? সোডিয়াম থায়োসালফেট যৌগে সালফারের জারণ মান কত? সো ওইটা করতে হইলে আগে সোডিয়াম থায়োসালফেটের সংকেত জানতে হবে, ঠিক আছে? সোডিয়াম থায়োসালফেট এটা হচ্ছে Na2S2O3, এটা আই থিঙ্ক সোডিয়াম থায়োসালফেট, Na2S2O3 না, হ্যাঁ Na2S2O3, এটার নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট এটার নাম। সো এটাতে সালফারের জারণ সংখ্যা কত? সেটা পারবা। এই টাইপের অনেকগুলা করছি, তুমি সালফারের জারণ সংখ্যা বের করো, +2 বের হবে। কেমনে +2 কি আসলে বের হয়? হ্যাঁ হইতে পারে। এই দেখো সোডিয়াম হচ্ছে +1, সোডিয়ামের জারণ মান, সোডিয়াম 2টা আছে, 2 দিয়ে গুণ। সালফারেরটা x দিলাম, 2টা সালফার আছে। অক্সিজেন হচ্ছে -2, 3টা অক্সিজেন আছে, 3 দিয়ে গুণ, টোটাল 0। এখান থেকে দেখো এখানে পাইলাম হচ্ছে আমরা +2, এখানে পাইলাম 2x, এখানে প্লাসে মাইনাসে -3 × 6 = 0। তো এটা থেকে আসবে দেখো 2x -4 = 0। তো 2x আসলো +4, এখান থেকে x কি আসবে? +2। এটা তো ইজি ছিল না? এই যে বিক্রিয়াটিতে কোনটার বিজারণ করছে? ভালো করে দেখো, কোনটার বিজারণ করছে? জিঙ্ক মুক্ত অবস্থায় আছে, দ্যাট মিন্স তার জারণ মান 0। মুক্ত অবস্থায় থাকলে তার জারণ মান 0। আয়রন মুক্ত অবস্থায় আছে, তার জারণ মান 0। তো কোনটার বিজারণ করছে দেখাইতে হচ্ছে। দেখো জিঙ্ক 0 থেকে জিঙ্ক 2+ হয়েছে। তো জিঙ্ক 0 থেকে 2+, তার মানে প্লাস মান বাড়ছে, প্লাস মান বাড়লে জারণ হয়। Fe2+ থেকে 0 হয়েছে, দ্যাট মিন্স প্লাস মান কমছে, প্লাস মান কমলে বিজারণ হয়। ভাইয়া আগে লিখে দিই, তাহলে কোনটার বিজারণ হয়েছে? Fe2+ এর বিজারণ হয়েছে। ঠিক আছে? কত ইজি এগুলো দেখতেছ। ধাতু সমূহ কি করে? ধাতু সমূহ কিন্তু ইলেকট্রন ত্যাগ করে, দ্যাট মিন্স ধাতু সমূহ বিজারক। যে ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে বিজারক। ঠিক আছে? বুঝতেছো? এরপরে আসো, কোন বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটেছে? ইলেকট্রনের স্থানান্তর ঘটেছে জারণ বিজারণ বিক্রিয়া। তুমি হচ্ছে প্রত্যেকটার জারণ সংখ্যা বের করে চেক করতে পারো, অথবা তুমি যদি জানো নন রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ নয় কোন বিক্রিয়াগুলা, এটার মধ্যে আছে প্রশমন বিক্রিয়া। দেখো নন রেডক্স বিক্রিয়াগুলো বলি তোমাকে, প্রশমন, ঠিক আছে? প্রশমন বিক্রিয়া আছে, দেন আছে তোমার হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া। বুঝছে? এই যে বিক্রিয়াগুলা, এইগুলো হচ্ছে নন রেডক্স। তাইলে দেখো এই যে এই বিক্রিয়াটা পটাশিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে কি ভাইয়া? অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করছে, তুমি সেটা প্রশমন বিক্রিয়া, তাহলে অবশ্যই এটাতে ইলেকট্রনের স্থানান্তর ঘটবে না, কারণ এটা নন রেডক্স বা জারণ বিজারণ নয়। এটা দেখো, এটা হচ্ছে আমরা জানি এই যে অবশ্যই এই বিক্রিয়া সম্পর্কে পরিচিত আছি, এটা সলিড থাকে, এটা বিক্রিয়ার নিচে অধক্ষেপ হিসেবে জমা হয়, এটা অধক্ষেপণ বিক্রিয়া। সো এটাতেও ইলেকট্রনের স্থানান্তর ঘটেনি। ঠিক আছে? এটার ক্ষেত্রেও সেম। তো তুমি হচ্ছে এটার ক্ষেত্রে তুমি দেখবা প্রত্যেকটা যদি তুমি জারণ মান চেক করো, লাইক এই যে এখানে সোডিয়ামের জারণ মান +1, ক্লোরিন -1, এখানে Ag হচ্ছে কত? এটার জারণ মান পাবা +1, ঠিক আছে? এটা মাইনাস, এখানে +1,
এটাতে হচ্ছে -1 +1 -1। তুমি চেক করে দেখবা কোনোটারই জারণ মানের চেঞ্জ হয় নাই বিক্রিয়ক এবং উৎপাদে। তুমি তিনটাও যদি চেক করো এই কোনোটারই দেখবা বিক্রিয়ক এবং উৎপাদের জারণ মানের পরিবর্তন হয় নাই। তো যেটাতে জারণ মানের পরিবর্তন হবে বিক্রিয়ক এবং উৎপাদে ওইটাই হচ্ছে ইলেকট্রনের স্থানান্তর ঘটে, ওইটাই রেডক্স বিক্রিয়া। সো এইভাবেও চেক করতে পারো, বা আমরা সহজেই বিক্রিয়া দেখে যদি চিনে ফেলতে পারি কোনটা কীরকম বিক্রিয়া, তাহলে আমরা বুঝে ফেলবো যে প্রশমন আর অধক্ষেপণ তো আমাদের নন রেডক্স বিক্রিয়া, এই তিনটা হচ্ছে নন রেডক্স, তাহলে এইটা হচ্ছে রেডক্স। এইভাবে সহজে আনসার দিয়ে দিব যদি বিক্রিয়া চিনে ফেলে। ঠিক আছে, দেখো আমাদের কোয়েশ্চেন আছে কোন বিক্রিয়া ইলেকট্রনের স্থানান্তর ঘটে না, কোনটাতে ঘটে না, যেটা নন রেডক্স। নন রেডক্স কোনগুলো? প্রশমন অধক্ষেপণ। তো এই তিনটা প্রশমন অধক্ষেপণের মধ্যে পড়তেছে, তাহলে এই তিনটা নাই, এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের স্থানান্তর ঘটছে। এইভাবে সহজে দেখিয়ে দিব। বাট তোমরা যদি এইভাবে না বুঝো তাইলে জারণ মান বের করে চেক করতে হবে। লাইক এখানে কপার মুক্ত অবস্থায় আছে, জারণ মান 0। এখানে হাইড্রোজেনের জারণ মান +1, ক্লোরিন -1। কপারের দেখো এখানে জারণ মান বের করে +2 বের হবে, দেখেই বোঝা যায় ক্লোরিন -1, হাইড্রোজেন মুক্ত আছে, এখানে জারণ মান 0। দেখো এখানে কপার ছিল 0, এখানে হচ্ছে +2, এখানে হাইড্রোজেন +1 ছিল 0 হয়েছে, দ্যাট মিনস জারণ মানের চেঞ্জ হয়েছে, দ্যাট মিনস এটাতে ইলেকট্রনের স্থানান্তর ঘটছে। ঠিক আছে, এই যে অ্যামোনিয়াম সায়ানাইড, বেবি এটার নাম জানি না, এই CNS এর জারণ মান বের করতে বলছে। দেখো আমরা জানি অ্যামোনিয়াম প্লাস, যার জারণ মান বের করতে বলছে ওইটার জারণ মান আমরা x ধরবো। অ্যামোনিয়ামের এটা NH4+, এইভাবে আয়ন রূপে থাকে, দ্যাট মিনস অ্যামোনিয়ামের জারণ মান +1, আর এটার হচ্ছে কি, এটা জারণ মান বের করবে, এটা x ধরলাম, টোটাল জারণ মান 0, এখান থেকে x আসবে -1, তাহলে CNS এর জারণ মান কত? -1। আশা করি বুঝতে পারছো। এই যৌগে হাইড্রোজেনের জারণ মান বের করো, এটা হাইড্রোজেনের জারণ মান বের করো, লিথিয়াম +1, অ্যালুমিনিয়াম হচ্ছে +3। ঠিক আছে, হাইড্রোজেনের জারণ মান জানি না, এখন বের করবো আমরা। তো এটাকে x ধরলাম, 4টা আছে, 4 দিয়ে গুণ = 0, এই যে +4 হইলো, ওইটা ওই পাশে গেলে -4 হয়ে যাবে, x এর মান আসবে -4/4 = -1। সো এটাতে তুমি কিন্তু সবসময় দেখো হাইড্রোজেনের জারণ মান +1 হয়, হ্যাঁ +1 যদি দাগে আসো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটাতে হাইড্রোজেনের জারণ মান কত বের হয়েছে? -1। ঠিক আছে, এভাবে সুন্দর মতো বুঝে শুনে দেখাইবা। ক্রায়োলাইটে ফ্লুইনের জারণ কত? ক্রায়োলাইট মানে হচ্ছে CF2, ক্রায়োলাইটের সংখ্যা CF2, ফ্লুইনের জারণ মান কত? অবশ্যই -1। ঠিক আছে, বের করে দেখো -1 বের হবে। ঠিক আছে, তো ছোটখাটো ম্যাথ করে হাত কামাইতে চাই না আর কি, বুঝছো? পটাশিয়াম অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ মান কত? এমনিতে জানি আমরা সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান -1, বাট আমরা এটা একটু বের করি, মানে ম্যাথ করে বের করি। দেখো পটাশিয়ামের জারণ মান +1, অক্সিজেনের জারণ মান বের করবো, এটা x ধরলাম, 2টা অক্সিজেন আছে, 2 দিয়ে গুণ, টোটাল জারণ মান 0। তো এখানে পাইলাম 2x = +1 -1 হয়ে গেল, x আসলো -1/2। এই যে আমরা পাইছি না, এই যৌগে অক্সিজেনের জারণ মান কত? -1। ঠিক আছে, কোন অক্সাইড অক্সিজেনের জারণ সংখ্যা -1? মনে রাখবা এই যে এটাতে বের করে দেবো অক্সিজেনের জারণ মান -1 বের হবে, এটাতে অক্সিজেনের জারণ মান -2, এটাতে দেখবা বের হবে -1, আই থিঙ্ক -1 বের হবে, এটাতে বের হবে দেখো ম্যাঙ্গানিজের জারণ মান একটা বের হবে। সো এটাতে দেখো এটার জারণ মান +1, এটা হচ্ছে পটাশিয়াম অক্সাইডের মতো, KO2 এর মতো এটার চেহারা। ঠিক আছে, সো এটাতে জারণ মান -1 বের হবে, তুমি বের করে দেখো। এই যৌগে কপারের জারণ সংখ্যা কত? দেখো এটা লাস্ট জারণ সংখ্যা করতেছি, এরপরে আর কোনো জারণ সংখ্যা করবো না, সব টাইপের জারণ সংখ্যা। দেখো আমরা একটা পরে যে আরেকটা করতেছি না, একটা পরে আরেকটা হচ্ছে কঠিন আসতেছে, বুঝছো? আমি কিন্তু শুধুই যে জারণ সংখ্যা রাখছি তা না, আগের গুলা থেকে এটা দেখতে কঠিন না। তোমাকে আগের গুলো আমি পড়াইলাম, পরীক্ষায় এইটা আসো তুমি পারবা না শিওর, কারণ তুমি এইটার নিয়ম জানো না, বাট এটাও ইজি। তুমি কপারের জারণ সংখ্যা বের করবা, কপারের জারণ মান আমি x ধরলাম, পরে প্লাস এই যে টোটাল অ্যামোনিয়া আছে না, এই টোটাল অ্যামোনিয়া দেখো NH3 কিন্তু মুক্ত, এটা জারণ মান 0। ঠিক আছে, বা তুমি হিসাব করে দিই নাইট্রোজেনের কি বলে, দেন হচ্ছে অ্যামোনিয়াম অ্যামোনিয়াম হইলে এটা জারণ মান +1 হয়, বাট টোটাল অ্যামোনিয়ার জারণ মান 0। অ্যামোনিয়া আছে 4টা, 4 দিয়ে গুণ, প্লাস সালফেট, পুরা সালফেট হিসাব করবা, অথবা তুমি চাইলে এমনিতে আলাদা হিসাব করতে পারো যে সালফার হচ্ছে +6, অক্সিজেন হচ্ছে -2, 4 দিয়ে গুণ, এইভাবে হিসাব করলে দেখো এখানে -2 বের হবে। ঠিক আছে, এই পার্টটা। বাট এইভাবে না করে তুমি যদি এটাও জানো যে আমরা তো জানি যে সালফেট এইভাবে দেখে SO4 তাহলে সালফেটের জারণ মানে টোটাল সালফেটের জারণ মান -2, তাইলে তো হয়ে যাইতেছে। তুমি কেমনে বের হবে? এটা তো 0, তাহলে x = এই -2 এই পাশে গেলে +2 হবে, তো কপারের জারণ মান +2 বের হইলো। কপারের জারণ মান কত বের হইলো? +2। এইভাবেও করতে পারবা, অথবা তুমি যদি এখানে যে -2 এটা আগে থেকে জানো না, তখন কি করবা? এই যে কপার x আছে, এই অ্যামোনিয়া হচ্ছে 0, 4টা আছে, 4 দিয়ে গুণ। ঠিক আছে,
পরে প্লাস এ সালফার কত 6 প্লাস 6 অক্সিজেন -2 চারটা আছে 4 দিয়ে গুণ ইকুয়াল টু 0 তো এটা দেখো x এটা তো 0 এখানে +6 এখানে পাবা -8 ইজ ইকুয়াল টু 0 এখান থেকে আসবে x -2 ইজ ইকুয়াল টু 0 তো x ইজ ইকুয়াল টু +2 তো তোমাকে আমি সব নিয়মই শিখাইতেছি যেইভাবেই বের করো আনসার তো সঠিকটাই বের হবে তো তুমি দেখবা কোন দিকে করলে সহজে আনসার বের হইতেছে এখানে 2 লাইনে আনসার বের হয়ে যাইতেছে যদি এটা জানো তো তুমি এইটাই ইউজ করবা কেন এইভাবে লম্বা করে হচ্ছে এটা ইউজ করতে যাবা অবশ্যই যেটা থেকে সহজে আনসার বের হইতেছে ওইটাই তুমি ইউজ করবা দ্যাটস দ্য থিং ঠিক আছে সংযোজন বিক্রিয়ার উদাহরণ কোনটা ভাই সংযোজন ভালো করে বুঝো সংযোজন বিক্রিয়া হইতেছে একের অধিক বিক্রিয়ক একসাথে বিক্রিয়া করে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করবে এটাকে বলে সংযোজন বিক্রিয়া সো দেখো একাধিক বিক্রিয়ক বিক্রিয়া করে শুধুমাত্র একটা উৎপাদ উৎপন্ন করছে কোনটাতে এই যে একমাত্র এইটাতে একাধিক বিক্রিয়ক বিক্রিয়া করে এই যে দুইটা বিক্রিয়ক বিক্রিয়া করে শুধুমাত্র একটা উৎপাদ উৎপন্ন করছে দ্যাট মিন্স এটা সংযোজন বিক্রিয়া ঠিক আছে এরপরে আরেকটা আছে সংশ্লেষণ বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া হচ্ছে একাধিক মৌলিক বিক্রিয়ক যদি একসাথে হয়ে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করে এটাকে বলে সংশ্লেষণ বিক্রিয়া সো এটাতে কিন্তু মৌলিক দেখো এগুলো কিন্তু মৌলিক হাইড্রোজেনকে বাংলা হাইড্রোজেন ছাড়া আর কাউকে পাবা না ক্লোরিনকে বাংলা ক্লোরিন ছাড়া আর কাউকে পাবা না একাধিক মৌলিক যৌগ একসাথে বিক্রিয়া করে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করছে সো এটাকেও তুমি ধরতে পারো কি এটাকে সংশ্লেষণ বিক্রিয়া ধরতে পারো সংযোজন বিক্রিয়া ধরতে পারো আর বাকিগুলা তো এটাকে বলে বিয়োজন বিক্রিয়া এটা বিয়োজন কেন কারণ এটা হচ্ছে একটা বিক্রিয়ক থেকে একাধিক উৎপাদ উৎপন্ন হয়েছে এটাকে বলে বিয়োজন বিক্রিয়া এটাতে দেখো জিঙ্ক কপারকে প্রতিস্থাপন করে কপারকে সরাই আসে কপারের জায়গা দখল করছে এটাকে বলে প্রতিস্থাপন বিক্রিয়া তো সবগুলা শিখা হয়ে যাইতেছে দেখছো এটাকে বলে প্রতিস্থাপন বিক্রিয়া এটা দেখো অক্সিজেনের সাহায্যে মিথেনকে পুড়াইছে তাইলে এটা হচ্ছে দহন বিক্রিয়া অক্সিজেনের সাহায্যে কোনো জিনিসকে পুড়িয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে এটা হচ্ছে দহন বিক্রিয়া ঠিক আছে আর এইটা হচ্ছে আমাদের সংযোজন কেন কারণ একাধিক বিক্রিয়ক এক হয়ে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করছে এই জন্য এটা সংযোজন বিক্রিয়া সো একসাথে অনেক জিনিস তোমার শিখা হয়ে যাইতেছে না বলা ভাইয়াকে শিখা হয়ে যাইতেছে না অবশ্যই তো এই জীবনেও তোমার এই যে এমসিকিউতে কেমিস্ট্রিতে এই ক্লাসগুলো যারা দেখবে জীবনেও 25-এর নিচে নামার কথা না কোনটা সংশ্লেষণ বিক্রিয়া এই যে সংশ্লেষণ মানে কি অবশ্যই মৌলিক প্লাস মৌলিক হইতে হবে মৌলিক বিক্রিয়া করে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করতে হবে কোনটাতে দেখো আমরা দেখছি এটাতেও দুইটা যৌগ একসাথে বিক্রিয়া করে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করছে তাহলে এটা সংযোজন বিক্রিয়া ঠিক আছে বাট এটা সংশ্লেষণ নয় কেন কারণ এই যে ফেরাস ক্লোরাইড এটা যৌগিক যৌগ কারণ এটাকে বাংলা আয়রনও পাবা ক্লোরিনও পাবা ঠিক আছে তো একমাত্র দেখো এই যে এইটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া কেন কারণ কার্বনও মৌলিক অক্সিজেনও মৌলিক দুইটা একসাথে বিক্রিয়া করে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করছে এজন্য এটা সংশ্লেষণ এজন্য এটা কি এটা হচ্ছে সংশ্লেষণ ঠিক আছে এরপরে এটা হচ্ছে প্রতিস্থাপন এটা হচ্ছে প্রশমন এগুলো দেখেই বুঝতেছি কারণ এটা অ্যাসিড আকারে বিক্রিয়া করছে আনসার কি হবে আনসার হবে যে এটা ঠিক আছে সংশ্লেষণ বিক্রিয়া হচ্ছে এইটা বিয়োজন বিক্রিয়া কোনটা এই যে বিয়োজন বিক্রিয়া এইটা একটা উৎপাদ থেকে একটা বিক্রিয়ক থেকে একাধিক উৎপাদ উৎপন্ন হয়েছে কোনগুলো প্রশমন বিক্রিয়ার উদাহরণ প্রশমন বিক্রিয়া অ্যাসিড আর ক্ষার হইতে হবে কোন জায়গায় অ্যাসিড আর ক্ষার আছে দেখো এই যে অ্যাসিড আর ক্ষার এই যে এই জায়গায় এটা অ্যাসিড এটা ক্ষার দ্যাট মিন্স হেই কোনগুলা প্রশমন বিক্রিয়ার উৎপাদ বলছে দেখো প্রশমন বিক্রিয়ায় অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করে লবণ প্লাস পানি উৎপন্ন করে তো প্রশমন বিক্রিয়ার বিক্রিয়ক হচ্ছে এইগুলা উৎপাদ হচ্ছে এইগুলা দেখো উৎপাদ কোনগুলা লবণ আর পানি তো এখানে লবণ আর পানি কই আছে দেখো এই যে সোডিয়াম ক্লোরাইড লবণ এটা পানি তো এই যে এটা হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়ার উৎপাদ যদি প্রশমন বিক্রিয়ার বিক্রিয়ক বলতো তখন আসতো এই যে এগুলো হচ্ছে দেখো তোমার ক্ষার আর অ্যাসিড আছে তো ক্ষার আর অ্যাসিড মানে কি প্রশমন বিক্রিয়ার বিক্রিয়ক বুঝতেছো তো এইভাবে বুঝে আনসার দিবা ভাইয়া কত ইজি এই চ্যাপ্টারটা প্রশমন বিক্রিয়ার পর উৎপন্ন পদার্থটি কোন প্রকৃতির হয় অবশ্যই নিরপেক্ষ কারণ লবণ আর পানি নিরপেক্ষ হয় ঠিক আছে এই যে এই যৌগটা অনেক ফেমাস এই বিক্রিয়ায় দর্শক আয়নের ক্ষেত্রে কোনটা সঠিক দেখো এখানে এটা হয় আমাদের জলীয় দ্রবণ অ্যাকুয়াস এটা দেখা হচ্ছে আমাদের সলিড বিক্রিয়ার পরে যে সিলভার ক্লোরাইড এটা অবশ্যই সলিড তো এখানে দর্শক আয়ন মানে হচ্ছে ওইগুলা যেগুলার ভৌত অবস্থা চেঞ্জ হয় না দর্শক আয়ন কোনগুলা যেগুলার ভৌত অবস্থা পরিবর্তন হয় না ঠিক আছে ঠিক আছে সেখানে দেখো কোনগুলার ভৌত অবস্থা পরিবর্তন হয় নাই আমি দেখলাম এখানে সিলভার ক্লোরাইড এই যে সবই আসছিল জলীয় দ্রবণ অ্যাকুয়াস আসছিল বাট এখানে
এই যে সিলভার আর ক্লোরিন কি হয়েছে, সলিড হয়ে গেছে। সলিড হওয়া মানে কি, এগুলার ভৌত অবস্থা পরিবর্তন হয়েছে, জলীয় দ্রবণ থেকে কঠিন হয়ে গেছে। দ্যাট মিনস এগুলা দর্শক আয়ন না। এখানে দেখো সোডিয়াম এখানেও একুয়াস ছিল, এখানেও একুয়াস। নাইট্রেট এখানেও একুয়াস ছিল, এখানেও একুয়াস। এদের ভৌত অবস্থা সেম। দ্যাট মিনস এই দুইটা হচ্ছে আমাদের দর্শক আয়ন, সোডিয়াম ও নাইট্রেট। এই যে এইটা বুঝতেছো? ওকে, এই বিক্রিয়াটিতে দর্শক আয়ন কোনটা? এই বিক্রিয়াটিতে দর্শক আয়ন কয়টা? এই বিক্রিয়াটিতে দর্শক আয়ন হচ্ছে 4টাই। ঠিক আছে, কয়টা? 4টাই। বুঝছো? ওকে, এরপরে আসো অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড পানি বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড। বিক্রিয়াটি কি ধরনের? আচ্ছা, এই যে ভালো করে বুঝো, এই বিক্রিয়া আমরা কি দেখতেছি? আমরা জানি পানির বিক্রিয়া দুই ধরনের আছে, একটাকে বলে হচ্ছে পানি যোজন আর এটা বলে আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বা আর্দ্র বিশ্লেষণ। একটা এটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ অথবা পানি বিশ্লেষণ। এটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ অথবা পানি বিশ্লেষণ, এটা একটা পানির বিক্রিয়া। এবং আরেকটা আছে পানি যোজন। তো এই আর্দ্র বিশ্লেষণ কোনটা ভাইয়া? আর্দ্র বিশ্লেষণ হচ্ছে যখন পানি কোনো একটা যৌগের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণ নতুন ভিন্ন যৌগ উৎপন্ন করে, তখন এটাকে বলা হয় আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ। সো এখানে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে পানি বিক্রিয়া করে, দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করছে। সো পানি বিক্রিয়া করে দেখো ভিন্ন ভিন্ন নতুন যৌগ উৎপন্ন করছে, এগুলোতে পানির কোনো অস্তিত্বই নেই। ঠিক আছে, তো এই যে পানিটা এটার সাথে মিশে গিয়ে নতুন যৌগ উৎপন্ন করছে, এটাকে বলে আর্দ্র বিশ্লেষণ। ঠিক আছে, তো পানি যোজন কোনটা? পানি যোজন হচ্ছে লাইক এই যে কপার সালফেট, এটা 5 অণু পানির সাথে বিক্রিয়া করে এই যে পানিগুলা কপার সালফেটের সাথে কেলাস আকারে মানে যুক্ত হয়ে যায়, যে 5H2 যে এইভাবে যদি যুক্ত হয়ে যেত, যে এখানে পানি বিক্রিয়া করছে, এখানে পানিটা পানির রূপেই রয়ে গেছে, নতুন কোনো উৎপাদ উৎপন্ন হয় নাই, কপার সালফেটের সাথে পানি হিসেবে জাস্ট লেগে গেছে। তো এটা হচ্ছে পানি যোজন। এটা কি? এটা হচ্ছে পানি যোজন। ঠিক আছে, এরকম আসলে এগুলা পানি যোজন। ঠিক আছে, জিঙ্ক সালফেট 7 অণু পানি, জিঙ্ক সালফেট 7H2, এটা হচ্ছে পানি যোজন। আর এই টাইপের এগুলো হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। বুঝতেছি? এরপরে কোনটা অধক্ষেপণ বিক্রিয়া? অধক্ষেপণ বিক্রিয়া এখানে ফেমাস, সবচেয়ে ফেমাস অধক্ষেপণ বিক্রিয়া, যে এটা সলিড হয় নিচে জমা হয়। ঠিক আছে, আর এগুলো তো আমরা বাকি বিক্রিয়াগুলো সম্পর্কে পরিচিত আছি। এটা দহন বিক্রিয়া, এটা দহন, কারণ অক্সিজেনের সাথে পুরাইছে। ঠিক আছে, বুঝছো? এটা কি? এটা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া, এটা আমরা দেখছিলাম, এটা সমানুকরণ। এগুলো তো বইয়ে হুবহু আছে। সমানুকরণ কেন? কারণ এটার হচ্ছে আণবিক সংকেত দুইটার সেম, বাট গাঠনিক সংকেত এইটার একরকম, এটার একরকম। আণবিক সংকেত দেখো, এখানে নাইট্রোজেন যতটা, হাইড্রোজেন যতটা, এখানেও সেম, মানে প্রত্যেকটা, এখানে সি যতটা, এখানে সি ততটা, এখানে অ যতটা, এখানে অ ততটা। সো আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত ভিন্ন, এই জন্য এরা পরস্পরের সমানু, এবং এই বিক্রিয়া সমানুকরণ বিক্রিয়া। ঠিক আছে, আর এটা কি? এটা হচ্ছে দেখো কি হয়েছে, অ্যাসিড আর ক্ষারে বিক্রিয়া করে লবণান পানি, এটা হচ্ছে প্রশমন। এটা কি? এটা হচ্ছে প্রশমন। তাহলে তুমি দেখো অধক্ষেপণ সবসময় নাও চিনতে পারো, তো বাকিগুলাকে যদি চিনে ফেলো তাহলে অবশ্যই যেটা বাকি আছে ওইটা হচ্ছে আমাদের অধক্ষেপণ বিক্রিয়া। বাট এখান থেকে বুঝাও যায় এই যে সিলভার যেটা ব্রোমিনের সাথে যদি বিক্রিয়া করে, তাহলে সিলভার ব্রোমাইড উৎপন্ন করে, এটা অবশ্যই সলিড হয়ে যাবে এবং মানে পানির নিচে তলানি হিসেবে জমা হবে। ঠিক আছে, মানে সরি, বিক্রিয়া পর বিক্রিয়কে তলানি হিসেবে জমা হবে, উৎপাদে তলানি হিসেবে জমা হবে। সো এটা হচ্ছে আমাদের অধক্ষেপণ। ঠিক আছে, লোহার কোন যৌগটি মরিচা নামে পরিচিত? দেখো মরিচা হচ্ছে আমাদের Fe2O3NH2, মরিচার সংকেত এটা। ফেরিক অক্সাইড, N সংখ্যক পানি, এটা হচ্ছে মরিচা। সো মরিচা কোনটা পরিচিত? দেখো এটা হচ্ছে পানির আর্দ্র অক্সাইড, এটা সরি মরিচা হচ্ছে আর্দ্র অক্সাইড। মরিচা কি? যে এটাতে পানি আছে না, সেটা হচ্ছে আর্দ্র অক্সাইড। দেখো ফেরিক অক্সাইড সাথে পানি আছে, সো আয়রনের আর্দ্র অক্সাইড হচ্ছে মরিচা। ঠিক আছে, কোনটি ইলেকট্রোপ্লেটিং এর উদ্দেশ্য? ইলেকট্রোপ্লেটিং দিয়ে আমরা কি করি ভাইয়া? এই যে মরিচা রোধ করার জন্য এইটার উপর তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অন্য কোনো কম সক্রিয় মৌলের প্রলেপ দেয়, ওইটাকে বলে ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং এর উদ্দেশ্য হচ্ছে মরিচা রোধ অথবা ধাতুর যে ক্ষয় আছে এই ক্ষয়টা রোধ করা, মরিচা রোধ করা, ধাতুর ক্ষয় রোধ করা, এটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং এর উদ্দেশ্য। বিক্রিয়ার হারের একক কি ভাইয়া? দেখো বিক্রিয়ার হারের একক, এই যে বিক্রিয়া তো তোমার এখান থেকে মোল পার লিটার পাও। ঠিক আছে, উৎপাদে যেটা, বিক্রিয়ার হার মানে কি? একক সময়ে যে পরিমাণ উৎপাদ উৎপন্ন হয় ওইটাই তো বিক্রিয়ার হার। এটাকে টাইম দিয়ে ভাগ দিলে যেটা পাবে ওটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। টাইম দিয়ে ভাগ দেওয়া মানে কি? সেকেন্ড, সময় একক তো সেকেন্ড, তাহলে এখান থেকে পাবো মোল পার লিটার, এই সেকেন্ডের উপরে যাবে, তাহলে মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড, এই যে এটাই, এটা হচ্ছে বিক্রিয়ার হারের একক। যদি না বুঝে থাকো
ছোট হোক, এই যে এটা জাস্ট মোল/লিটার লিটার পার সেকেন্ড মনে রাখলেই হয়ে যাবে। উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপাদের পরিমাণ নিচের কোন নীতি দ্বারা নিয়ন্ত্রিত? অবশ্যই আমরা দেখছি এটা হচ্ছে লা-শাতিলিয়ার নীতির উপর ডিপেন্ড করে। লা-শাতিলিয়ার নীতি কি বলো? লা-শাতিলিয়ার নীতি কি জানো তো? লা-শাতিলিয়ার নীতি প্রযোজ্য হচ্ছে দেখো সাম্যাবস্থায় যে কোনো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে, যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে না, অবশ্যই সাম্যাবস্থায় উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। কারণ আমরা জানি লা-শাতিলিয়ার নীতি হচ্ছে উভমুখী বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকে তখন তার যে কোনো একটা প্রভাবক হইতে পারে তাপ, হইতে পারে চাপ, হইতে পারে ঘনমাত্রা, এগুলার পরিবর্তন করাইলে বিক্রিয়ার দিক এমনভাবে পরিবর্তন হয় যেন আমরা যে তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির কি করছি, পরিবর্তন করছি, চেঞ্জ করছি, ওই পরিবর্তনের যে ফলাফল এটা প্রশমিত হয়ে যায়, মানে বুঝাই যায় না যে আমরা চেঞ্জ করছি, এমনভাবে বিক্রিয়াটা হচ্ছে মানে মুভ করে। ঠিক আছে, সো এটা হচ্ছে লা-শাতিলিয়ার নীতি। তো তোমরা সংজ্ঞাটা ভালো করে জানো। আইতে হেবার প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদনের ক্ষেত্রে উৎপন্ন তাপ শক্তির পরিমাণ কত এটা আমরা ভালো করে জানি। এই যে নাইট্রোজেন 3 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 অণু অ্যামোনিয়া উৎপন্ন করে এবং এখানে 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। এটা বইয়ের একদম ফেমাস বিক্রিয়া, সো এটা জানা উচিত এটা 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, এটা তো আর মুখস্থ। আচ্ছা, তো এখানে আরেকটা কাহিনী দেখো, বলছে প্রতি মোল অ্যামোনিয়া উৎপাদনে, দেখো এখানে 2 মোল অ্যামোনিয়া, 2 মোল অ্যামোনিয়ার জন্য আমরা 92 কিলোজুল শক্তি পাইছি। ঠিক আছে, তাহলে 1 মোলের জন্য 1 মোলের জন্য কত পাবো? এই যে 92 2 দিয়ে ভাগ হবে। 1 মোলের জন্য অর্ধেক পাবো না, তাহলে অর্ধেক কত? 46। ঠিক আছে, কোনটিতে চাপের প্রভাব বিদ্যমান? দেখো চাপের প্রভাব থাকবে যদি তোমার বিক্রিয়ক আর উৎপাদে মূল সংখ্যার ডিফারেন্স থাকে, তাহলে চাপের প্রভাব থাকবে। যদি বিক্রিয়ক এবং উৎপাদে মূল সংখ্যা সেম হয়ে যায় তাহলে চাপের প্রভাব থাকবে না। লাইক এটাতে দেখো, এটার এখানে মূল সংখ্যা আছে একটা, এটার এখানে একটা, দ্যাট মিনস এটার বিক্রিয়ক এবং উৎপাদে মূল সংখ্যা সমান, এটাতে চাপের প্রভাব নেই। এটাতে দেখো, এটাতে এখানে একটা মূল, এখানে একটা মূল, সো দুইটা যদি যোগ করো, বিক্রিয়কের টোটাল মূল আছে 2টা, এখানে উৎপাদেও 2টা মূল আছে, দ্যাট মিনস এটাতে চাপের প্রভাব নেই। কারণ মূল যদি দুইটা মানে সমান সমান হয়ে যায় তো চাপ এইদিকেও সমান এইদিকেও সমান হয়ে যায়, এজন্য চাপের আর কোনো প্রভাব থাকে না। এটার ক্ষেত্রে দেখো, এটার এখানে 3 মূল আছে, এখানে 1 মূল, যোগ করলে পাবা 4 মূল। এটার 2 মূল আছে, এখানে 1 মূল আছে, যোগ করলে পাবা 3 মূল। সো এটাতে দেখো, এইটার বিক্রিয়কে 4 মূল, উৎপাদে 3 মূল। সো অবশ্যই এটাতে কি আছে? মূল সংখ্যার ডিফারেন্স আছে। তো মনে রাখবো, যেই দিকে মূল বেশি ওই দিকে চাপও বেশি। এই যে এখানে মূল বেশি না, তো এখানে চাপ বেশি। ঠিক আছে, সো এটাতে চাপের প্রভাব বিদ্যমান কোনটাতে? এই যে এটাতে মূল সংখ্যার ডিফারেন্স আছে, এটাতেই চাপের প্রভাব বিদ্যমান। এটাতে দেখবা মূল সংখ্যা সেম, এটাতে চাপের প্রভাব বিদ্যমান নাই। তো চাপের প্রভাব কিসের উপর ডিপেন্ড করে? মূল সংখ্যার উপর। ঠিক আছে, নিচের কোন বিক্রিয়াটিতে সাম্যাবস্থায় চাপের প্রভাব আছে? এই যে প্রভাব থাকবে কোনটাতে? যেটাতে মূল সংখ্যার ডিফারেন্স আছে। এটাতে দেখো মূল সংখ্যা এখানে 2, এখানেও 2টা আছে, এটাতে চাপের প্রভাব নেই, এটাতেও নেই, এটাতেও নেই। এটাতে দেখো ডিফারেন্স আছে, এটাতে 1 মূল, এখানে 4 মূল, টোটাল হয়েছে 5 মূল, বিক্রিয়কে 5 মূল। এখানে উৎপাদে এখানে 1 মূল, এখানে 2 মূল, টোটাল হয়েছে 3 মূল। তাহলে মূল সংখ্যার ডিফারেন্স আছে না? তাহলে ডিফারেন্স আছে মানে এটাতেই চাপের প্রভাব আছে। বুঝছি? এই বুঝতেছো তোমরা? আমরা শেষের দিকে চলে আসছি, তো বুঝলেই হয়েছে। আমরা প্রায় হচ্ছে 40-50 মিনিট ধরে ক্লাস করতেছি। ঠিক আছে, আশা করি বুঝতেছো। একদম ডিটেলসে পড়ানোর ট্রাই করতেছি ভাইয়া। এরপরে দেখো, এই যে এই বিক্রিয়াটাতে এসএন মুক্ত অবস্থায় আছে, যার মান 0, ক্লোরিন মুক্ত অবস্থায় আছে, যার মান 0। এখানে গিয়ে এসএন এর যার মান +2 হইছে, ক্লোরিনের -1। এগুলো তো তুমি যার মান কাউন্ট করে বের করতে পারবা। বুঝছো? না বুঝলে বাট দেখলেই বোঝা যায়। দেখো ক্লোরিনের তো এমনিতে -1, 2টা ক্লোরিন আছে, ওই পাশে যাবে -2 +2 হবে, তখন এটা হচ্ছে এসএন এর +2, এটা দেখলেই বোঝা যায়। তো এসএন বলছে জারিত হয়েছে, এগুলো আমরা এখান থেকে দেখি। দেখো এসএন এর যার মানে প্লাস মান বাড়ছে, প্লাস মান বাড়লে হচ্ছে জারণ হয়, জারণ হওয়া মানে জারিত হয়েছে। ঠিক আছে, ক্লোরিনের ক্ষেত্রে দেখো ক্লোরিন 0 থেকে -1 হয়েছে, দ্যাট মিনস মাইনাস মান বাড়ছে, মাইনাস মান বাড়লে কি হয়? বিজারণ হয়। ঠিক আছে, ওকে, তাহলে এসএন জারিত হয়েছে, ক্লোরিন বিজারিত হয়েছে। ঠিক আছে, দাতব মৌলটি অবস্থান্তর মূল্য। দাতব মূল্য কি? যে এসএন এখানে দাতব মূল্য, এটা ইলেকট্রন ত্যাগ করছে, এটা দাতব মূল্য। এটা কি অবস্থান্তর মূল্য? না। অবস্থান্তর মূল্য হইতে হইলে আমাদের কোনগুলা? এই যে গ্রুপ কত থেকে ভাইয়া? গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত হচ্ছে অবস্থান্তর মূল্য, এগুলাই না অবস্থান্তর মূল্য। তাইলে হচ্ছে এই সঠিক বলছি তো, গ্রুপ 3 থেকে 12 অবস্থান্তর মূল্য, ওই যে জিঙ্কের আগের পর্যন্ত। তাইলে এসএন অবশ্যই অবস্থান্তর মূল্য না। এই যে 1 আর 2 অ্যান্সার, কারণ এসএন হচ্ছে আমাদের মেবি কোনটাতে? এসএন কত আমরা দেখি একটু।
তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, জানি তুমি আমার, শুধু তুমি আমার। এই যে এসএন দেখো এইখানে, এটা গ্রুপ কততে আছে ভাই? এই যে এটা হচ্ছে 12 নাম্বার গ্রুপ, 13, 14 নাম্বার গ্রুপে আছে। 14 নাম্বার গ্রুপে থাকলে এটা কি অবস্থান্তর মূল? অবশ্যই অবস্থান্তর মূল না, কারণ এই যে স্ক্যান্ডিয়াম থেকে এতটুকু পর্যন্ত অবস্থান্তর মূল্য আছে, বাট জিঙ্কের মধ্যে অবস্থান্তর মূল্য মাঝে মধ্যে এটা কাজ করে না। কপার পর্যন্ত সলিড, ঠিক আছে। ওকে, এরপরে এই বিক্রিয়াটার নাম কি? দেখো, একাধিক বিক্রিয়ক একসাথে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করছে, তাইলে সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া দেখো, রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়া 4 ধরনের, অবশ্যই সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন। এই 4টাই রেডক্স বিক্রিয়া, ব্যতিক্রম না হইলে এই 4টাই রেডক্স বিক্রিয়ার মধ্যে পড়ে। এটা সংযোজন বিক্রিয়া হইলে রেডক্স বিক্রিয়া তুমি এইভাবে দিয়ে দিতে পারো, অথবা তুমি ইলেকট্রন চেক করে এটা হিসাব করতে পারো, ইলেকট্রনের আদান প্রদান হয়েছে, দ্যাট মিন্স অবশ্যই রেডক্স বিক্রিয়া। এটা কি বিশ্লেষণ বিক্রিয়া? বিশ্লেষণ না, এটা কি বিশ্লেষণ না, এটা হচ্ছে সংশ্লেষণ বললে ঠিক আছে, সংযোজনের সাথে সংশ্লেষণ। বিশ্লেষণ বিক্রিয়া না, এটা বিশ্লেষণের মধ্যে পড়ে না। 1 আর 2, ঠিক আছে। কার্বনের দহনে দেখো, কার্বনের দহনে কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করাইলে কার্বন ডাই অক্সাইড পাবো, ঠিক আছে। আবার এখানে যদি তোমার হয় কি বলে, অপূর্ণ দহন হয়, তখন কার্বন মনোক্সাইডও পাবা। অপূর্ণ দহন হইলে কি পাবা ভাইয়া? কার্বন মনোক্সাইড পাবা। তো কার্বন মনোক্সাইড পাওয়া যায়, কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, জলীয় বাষ্প পাওয়া যায় না, ঠিক আছে। দেখো, কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, কার্বন মনোক্সাইডও পাওয়া যায়, জলীয় বাষ্প পাওয়া যায় না। মনোক্সাইড কখন পাওয়া যায়? অপূর্ণ দহন হইলে। অপূর্ণ দহন মানে অক্সিজেন ঠিকঠাক মতো না পাইলে তখন হচ্ছে আমাদের কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। ভাই কি বুঝাইতে পারতেছি? ওকে, সো এটা আনসার হবে 1 আর 2, বুঝছি? ওকে, এরপরে এইটাতে কোনটা বিজারিত হয়েছে, কোনটা জারিত হয়েছে? দেখো, এখানে H2 এটা জার্মান +1, ঠিক আছে। এখানে দেখো অক্সিজেনের জার্মান -2, সালফারের জার্মান +4, ঠিক আছে। এখানে হাইড্রোজেনের জার্মান হচ্ছে +1ই হবে, তো +1। এখানে সালফারের জার্মান 0। তো আমরা দেখতেছি, দেখো, আচ্ছা, এটাতে সালফারের জার্মান কত ভাইয়া? সালফারের জার্মান হবে অবশ্যই কত হবে? -2 আই থিঙ্ক। হাইড্রোজেন যেহেতু +1, তো এটাতে সালফারের জার্মান হবে আমাদের -2। হিসাব করে বের করো, হাইড্রোজেন 2টা আছে, ওই পাশে গেলে -2 হবে জার্মান। তো এখানে কোনটা বিজারিত হয়েছে আমরা একটু দেখি। এই যে সালফার এখানে -2 থেকে, দেখো সালফারের ক্ষেত্রে এখানে এটা থেকে এটাতে দেখো তার কি হয়েছে? মাইনাস মান কমছে, দ্যাট মিনস কি হয়েছে? মাইনাস মান কমা মানে জারণ হয়েছে, ঠিক আছে। এটাতে দেখো সালফার ছিল +4, এখানে হয়েছে গিয়ে 0, তাহলে প্লাস মান কমছে মানে কি? বিজারণ হয়েছে। তাহলে অবশ্যই যার বিজারণ হয় সেই বিজারিত হয়েছে। তাহলে কার? এই সালফার ডাইঅক্সাইড থেকে যে সালফার আছে ওইটার বিজারণ হয়েছে, এটা বিজারিত হয়েছে। এবং এটা দেখো এই সালফারের কি হয়েছে? জারণ হয়েছে। H2S সালফার, এইটা জারিত হয়েছে, ঠিক আছে। সালফার ডাইঅক্সাইড বিজারক পদার্থ। সালফার ডাইঅক্সাইডের বিজারণ হয়েছে। বিজারণ হইলে এটা কিন্তু বিজারক না, বিজারণ হইলে হবে জারক, ঠিক আছে। বিজারণ হইলে কি হবে? জারক। দ্যাট মিনস 1 আর 2 আনসার, বুঝতেছি? ওকে, এই যে এই বিক্রিয়াটা দেখো, ডেলএইচ কি ভাইয়া? পজিটিভ। ডেলএইচ পজিটিভ মানে কি? তাপহারী বিক্রিয়া। ডেলএইচ পজিটিভ মানে কি? তাপহারী বিক্রিয়া, বুঝছো? তো এই বিক্রিয়ায় উৎপাদের পরিমাণ বৃদ্ধি করতে হইলে কি করা লাগবে? দেখো, যেহেতু তাপহারী বিক্রিয়া, ঠিক আছে, তাহলে ডেলএইচ হচ্ছে আমাদের পজিটিভ। ডেলএইচ ইন্টু বৃদ্ধি অথবা হ্রাস, এইভাবে পড়ছিলাম না, ইজিক্যাল টু বিক্রিয়ার দিক। তো ভাইয়া এখানে ডেলএইচ পজিটিভ, সো আমি বিক্রিয়ার দিক কোন দিকে গেলে উৎপাদ বেশি পাই? অবশ্যই বিক্রিয়া যদি সামনের দিকে যায়, মানে বিক্রিয়ার দিক যদি পজিটিভ আসে, তাইলেই আমরা উৎপাদ বেশি পাবো, ঠিক আছে। মানে বিক্রিয়ক থেকে উৎপাদের দিক এইভাবে যদি হয়, পজিটিভ দিকটাই হয়, তাইলে বিক্রিয়ার দিক মানে আমরা হচ্ছে বেশি উৎপাদ পাবো। তাহলে দেখো এখানে অবশ্যই প্লাসের সাথে কি করলে এটা পজিটিভ আসবে? অবশ্যই প্লাস করলে। প্লাস মানে কি? বৃদ্ধি করা। তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে? এটা হচ্ছে আমাদের উৎপাদ বেশি হবে। বা এইভাবে বুঝতে পারো, তাপহারী বিক্রিয়ায় উৎপাদ বেশি পাইতে হইলে, তাপহারী বিক্রিয়া মানে কি? উৎপাদে তাপ কম, তাহলে অবশ্যই উৎপাদ বেশি পাইতে হলে তাপ বাড়াইতে হবে। কারণ লাসাতিলের নীতি অনুযায়ী দেখো, যেই দিকে তাপ কম, তাপ বাড়াইলে ওই দিকে যাবে, ঠিক আছে। তাপ কমাইলে যেই দিকে তাপ বেশি ওই দিকে যাবে বিক্রিয়া,
এটাই নীতি, ঠিক আছে। তো আমরা তাপ হারি বিক্রিয়ায় উৎপাদ বেশি পাইতে হলে কি করা লাগবে, তাপ বৃদ্ধি করা লাগবে, ঠিক আছে। ওকে, এটা এবং এটার চাপ হ্রাস করে কি হচ্ছে আমরা পাবো কিনা, এই চাপেরটা হিসাব করে দেখতে হবে। দেখো বিক্রিয়কে মূল সংখ্যা 1, উৎপাদে মূল সংখ্যা এটাতে 1 এটাতে 100, উৎপাদে মূল সংখ্যা টোটাল 2, টোটাল কত ভাইয়া 2। তাহলে যেই দিকে মূল সংখ্যা বেশি ওই দিকে চাপ বেশি, ভালো করে বুঝো, যেই দিকে মূল সংখ্যা বেশি ওই দিকে চাপ বেশি। তাহলে কোন দিকে চাপ বেশি, উৎপাদে চাপ বেশি। তাইলে উৎপাদ বাড়াইতে হইলে, উৎপাদে যেহেতু চাপ বেশি, তাহলে এখন যদি আমি সাম্যাবস্থায় চাপ বাড়াই, এটা কোন দিকে যাবে, যেদিকে চাপ কম ওই দিকে চলে যাবে। চাপ কম বিক্রিয়কে চলে যাবে যদি আমি চাপ বৃদ্ধি করি। তো আমি উৎপাদ বেশি পাইতে হলে কি করা লাগবে, চাপ হ্রাস করা লাগবে। চাপ যদি হ্রাস করি, যেদিকে চাপ বেশি ওই দিকে যাবে, চাপ বেশি আছে উৎপাদের দিকে আসবে, উৎপাদ বাড়বে, ঠিক আছে। দেখো উৎপাদে চাপ বেশি আছে, সো আমি চাপ হ্রাস করলে এই প্রশমন করার জন্য বা ওই যে কি বলে প্রভাবক পরিবর্তন করার যে ফলাফল, এটা প্রশমিত করা লাগে না লাসাতিলের নীতি অনুযায়ী। তো চাপ হ্রাস করলে মেইন কথা, চাপ হ্রাস করলে যেদিকে চাপ বেশি ওই দিকে যাবে, শেষ। চাপ হ্রাস করলে চাপ যেদিকে বেশি ওই দিকে যাবে, চাপ বৃদ্ধি করলে চাপ যেদিকে কম ওই দিকে যাবে। তো আমাদের উৎপাদে কি আছে, উৎপাদে চাপ বেশি আছে, তাহলে অবশ্যই চাপ হ্রাস করলে উৎপাদ বাড়বে, ঠিক আছে। তাপমাত্রা হ্রাস করে না, তাপমাত্রা হ্রাস করে না, আমরা দেখে পেয়েছি তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদ বাড়বে। 1 আর 2 আছে, বুঝছি। এই বিক্রিয়ায় Sn এর জারণ সংখ্যা কত, Sn এর জারণ সংখ্যা কত ভাইয়া, এই বিক্রিয়ার বিক্রিয়কে Sn এর জারণ সংখ্যা কত, বিক্রিয়ক কই, এই যে এটা বিক্রিয়কে Sn এর জারণ সংখ্যা তো +2 দেখতেই পারতেছি, এটা কোনো কোয়েশ্চেন হইল। উৎপাদে কত, উৎপাদে +4। এই বিক্রিয়ায় আয়রন জারিত হইছে নাকি দেখি আমরা, এই যে Fe3+ থেকে Fe2+। তো এখানে প্লাস মান কমছে, প্লাস মান কমলে কি বলছিলাম, প্লাস মান কমলে বিজারণ। Sn+2 থেকে Sn+4 হইছে, দ্যাট মিন্স প্লাস মান বাড়ছে, প্লাস মান বাড়লে জারণ। তো এই যে Fe3+ জারিত হইছে বলতেছে, বাট জারিত হইল কেমনে, তার বিজারণ হইছে, বিজারিত হইছে। Sn2+ বলছে জারক, ভালো করে বুঝো। Sn2+ কি জারক, এখানে Sn2+ কি জারক, Sn2+ এর প্লাস মান বাড়ছে, প্লাস মান বাড়া কি জারণ হইছে, জারণ হইলে সে বিজারক, জারণ হইলে সে বিজারক, দ্যাট মিন্স Sn2+ জারক না, Sn2+ বিজারক। এই 3 নাম্বারটাই শুধু আনসার, ঠিক আছে। ওকে, এই যে এতটুকুই কেমিস্ট্রি চ্যাপ্টার 8। এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো, আরেকটা ক্লাসে দিব, একটা চ্যাপ্টার করে দিয়ে দিই তাইলে। আচ্ছা এখন আমি সেরে খেতে যাবো। সো এই যে এতটুকু, আল্লাহর রহমতে আমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার 7 এর সবগুলো এমসিকিউ কমপ্লিট। ভাইয়া সবগুলার ডিটেলসে বুঝাইছে ভাইয়া, যেইভাবে বলছি যে আমাদের এমসিকিউ থান্ডার সিরিজ, যারা এমসিকিউ এর 14 গোষ্ঠী কোনোদিন জানেও না ওরাও বুঝবে, ঠিক আছে। তো ইনশাল্লাহ এই চ্যাপ্টার 7 নিয়ে, চ্যাপ্টার 7 এর এমসিকিউ নেওয়ার কোনো সমস্যা হওয়ার কথা না। ভালো থাকো সবাই, আজকে ক্লাস এতটুকুই। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই। এটাকে হচ্ছে আমি সেভ দিয়ে দিই নাকি।